আসসালামু আলাইকুম। বাংলাদেশ এই উপমহাদেশ ব্রিটিশদের দীর্ঘদিন ছিল আর কি। পাল শাসকরা, মুঘল সাম্রাজ্য, বিভিন্ন ইতিহাসের পরতে আমরা দেখতে পাই যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশগুলো আমাদের এই উপমহাদেশ শাসন করেছে। এই সংমিশ্রিত শাসন ব্যবস্থায় এখানে একটা বুর্জুয়া শ্রেণী তৈরি হয়েছে। যেমন আগের যুগে জমিদাররা আপনার খাজনা আদায় করত সাধারণ কৃষক শ্রমিকের কাছ থেকে, তারা অনেক নির্যাতন করত। ঠিক সেই রকমই যুগের পরতে পরতে এই বুর্জুয়া শ্রেণী আমাদের এই রাজনৈতিক যে দলগুলো, সেই দলগুলোতেও কিন্তু বুর্জুয়া শ্রেণীর একটা প্রাদুর্ভাব বা একটা প্রভাব কিন্তু রয়ে গেছে। কিন্তু আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রির দেশগুলো দেখতে চান, অথবা আপনি আমাদের এশিয়া মহাদেশেরও অনেক কান্ট্রি আছে যেই কান্ট্রিগুলোতে গণতন্ত্রের শাসন আছে, সেই কান্ট্রিগুলো যদি আপনি দেখতে চান তাহলে এই বুর্জুয়া শ্রেণীর যে প্রভাব সেইগুলো কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে বসেছে। বাট আমাদের এই উপমহাদেশে এখনও কিন্তু এই বুর্জুয়া শ্রেণীর কিন্তু একটা প্রভাব আছে সেই রাজনৈতিক দলগুলোতে। বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশে এটার একটা ব্যাপক প্রভাব আছে। 2024 সালে মডার্ন সিভিলিজ ওয়ার্ল্ডে এই বর্তমান সময়ে এই বুর্জুয়া শ্রেণী বা বুর্জুয়া রাজনীতি কেউ পছন্দ করে না। এখন ইয়াং জেনারেশান, প্রযুক্তির যুগ, সেই প্রযুক্তির যুগে তারা ডেভেলপ হচ্ছে, বিভিন্ন আইটি টেকনোলজির সাথে সম্পৃক্ত হচ্ছে এবং ইয়াং সমাজ তারা কিন্তু অনেক অ্যাপ্লিকেশান, যে সমস্ত অ্যাপ্লিকেশান ইউজ করে, সেটা যাদের বয়স 50 থেকে 60 বছর যাদের বয়স, তারা এই অ্যাপ্লিকেশান বা এই সমস্ত টেকনোলজির নামও শুনে নাই। বাট এই ইয়াং জেনারেশান তোষামোদকারী না। এই ইয়াং জেনারেশান পোস্টারে দেখা যায় যে একটা পোস্টার, রাজনৈতিক দলের একটা পোস্টারে অসংখ্য ছবি থাকে, পাশে একজন লিডারের ছবি থাকে। এইটা এখনকার ইয়াং সমাজ দেখতে চায় না। আমার ভাই তোমার ভাই, এই তোষামোদকারী অনেকেই এখন পছন্দ করে না। যারা বিশেষ করে যে ইয়াং সমাজ শহর বা উপশহরে অথবা সিটি কর্পোরেশনের আওতাধীন বসবাস করে, তারা কিন্তু এই সমস্ত জিনিস পছন্দ করে না। এবং অনেকেই দেখা যায় যে রাজনৈতিক প্রভাব বলয়ের ওপর ডিপেন্ড করে তার পরিবার সংসার পরিচালনা করে থাকে। সেটা কিন্তু একেবারে একটা আমি মনে করি যে একেবারে এটা একটা অমূলক কাজ। প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মসংস্থান থাকবে, কর্মসংস্থানের পাশাপাশি সে রাজনীতি করবে। বাট আমাদের বাংলাদেশে হয় রাজনীতিকে পেশা হিসাবে নিয়ে নেওয়া হয়। রাজনীতিকে অ্যাকচুয়ালি পেশা হিসাবে নিলে তখন ওই রাজনীতিটা কিন্তু নীতি বহির্ভূত হয়ে যায়। সেই রাজার নীতিটা কিন্তু তখন হয়ে যায় পেটের নীতি, সেই নীতিটা হয়ে যায় সংসার চালানোর নীতি। তখন আমার যে চাহিদা, আমার যে প্রতিদিনের প্রত্যাহ জীবনের যে খরচ, সেই খরচ ভিত্তি এই জিনিসগুলো আমরা রাজনীতি থেকে কিন্তু তোলার চেষ্টা করি। যে কারো কাছ থেকে ফায়দা নেওয়া, কারো কাছ থেকে কারো হাত পেতে নেওয়া, কারো কাছ থেকে কোনো বিচারের নামে যে কোনো ব্যুরোক্রেসি এবং রাষ্ট্রের যে সমস্ত অর্গানাইজেশানগুলো আছে সেগুলো থেকে আমাদের তোষামোদি করা, এই থেকেই কিন্তু রাজনৈতিক ইনকামগুলো তৈরি হয়। এই ইনকামগুলো তৈরি হয় যখন, তখন একই দলের মধ্যে, একই মতের মানুষের মধ্যে কিন্তু মত পার্থক্য তৈরি হয়, ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হয়। আর এই ক্ষমতার দ্বন্দ্ব ডে বাই ডে যত তৈরি হবে তত দেখা যায় যে একই দলের মধ্যে দুই গ্রুপের কিন্তু সংঘর্ষ হয়। প্রতিদিন আমরা পত্রিকায় দেখতেছি যে অমুক দলের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত, একজন আহত, এরকম দেখা যায়। এটা কিসের জন্য? এটা হচ্ছে এই বুর্জুয়া শ্রেণীর জন্য। সবাই কিন্তু নিজের ক্ষমতা লিস্যু, ক্ষমতাকে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। আর এটা ডে বাই ডে যত প্রকোপ ধারণ করবে তত দেখা যায় যে দেশের রাজনীতি নষ্ট হবে এবং রাজনৈতিক দলগুলো মানুষের কাছ থেকে দূরে সরে যাবে। এবং মানুষের কাছ থেকে যখন দূরে সরে যায়, তখন ওই দল যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, তখন সাধারণ মানুষের কিন্তু আস্থা ওই দলের প্রতি থাকে না। যেমন ধরুন, একটা রাজনৈতিক দলের 1 কোটি বা 2 কোটি বাংলাদেশে সমর্থক বা ভোটার সমর্থক আছে, বাট বাংলাদেশের টোটাল হচ্ছে মানুষ হচ্ছে 20 কোটি। তো এই 20 কোটি মানুষের সবাই তো আর এক দল করে না। যারা মিডিল ক্লাসের মানুষ আছে, যারা কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে না,
তারাও তো কোনো না কোনো দলকে ভোট দেয়। তো সেই পার্সনটা হচ্ছে মেজরিটি পার্সন, এবং সেটা হচ্ছে ভোটের রাজনীতিতে এবং একটা দলকে ক্ষমতায় পট পরিবর্তনের সহায়কভাবে সেই মেজরিটি পিপুলটা কিন্তু মুখ্য ভূমিকা পালন করে। বাট ওই পিপুলটা যখন আপনার একটা দলের এগেনস্টে চলে যায়, তখন কিন্তু সেই দলের ক্ষমতায় আসীন হওয়া অসম্ভব হয়ে যায়। তো বিশেষ করে রাজনৈতিক চর্চা যদি সুন্দরভাবে তৈরি হয় এবং সব দলের ভিতরে যারা নেতাকর্মী আছে, যারা বিশেষ করে ভাইটাল নেতাকর্মী আছে, বড় বড় নেতারা আছে, তারা যদি এই শ্রেণীটাকে নিয়ন্ত্রণ করতে চায় এবং সেটা যদি তাদের যে নেতাকর্মী আছে তাদেরকে যদি এডুকেশান দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয় যে কীভাবে তারা রাজনীতির বাইরেও কর্মসংস্থান করবে, সেই পদক্ষেপ কিন্তু একটা দল নিতে পারে চাইলে। কারণ একটা বড় দলের কিন্তু অনেক অর্গানাইজেশন থাকে, অনেক মেকানিজম থাকে, অনেক পাওয়ার থাকে। সেই পাওয়ার বা মেকানিজমগুলো যদি দেশের অর্থের টাকা দিয়ে না হলেও নিজের অর্থের টাকা দিয়েও কিন্তু একটা সংস্থান, একটা কর্মসংস্থান কিন্তু তৈরি করা যায়। ধরুন সাপোজ বিএনপি অনেক বড় একটা রাজনৈতিক দল, তো তাদের তো একটা ফাউন্ডেশন আছে বা সংগঠন আছে না? সেই সংগঠনে তো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন যে শুভাকাঙ্ক্ষীরা আছে, বহির্বিশ্বে অনেক বিএনপি সমর্থক গোষ্ঠী আছে না, তারা তো একটা ফাউন্ডেশনে ডোনেট করতে পারে। সেই ফাউন্ডেশনের আওতায় যদি কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, বিভিন্ন বিভাগ, শহর, জেলা বা উপজেলাগুলোতে ওই ফাউন্ডেশনের আওতাধীন একটা কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে। সেই সেক্টরগুলোতে বিভিন্ন নেতাকর্মী, যারা বিএনপিরই যারা নেতাকর্মী বা অন্যান্য দলের মেধার ভিত্তিতে যে সমস্ত মানুষ আছে, তারা যদি সেই জায়গায় কর্মসংস্থানের কাজ করে এবং সেখান থেকে যদি রুটি রুজির ব্যবস্থা তৈরি করে, তো সেখান থেকে তো তার জীবন জীবিকার মানে তাগাদেরা তৈরি হচ্ছে। তো সেই জিনিসটা যদি তৈরি হয়, তাহলে তো সে রাজনীতি থেকে বা রাজনৈতিক যে সেক্টরগুলো, সরকারের যে সেক্টরগুলো, সেগুলোতে টেন্ডারবাজি, চাঁদাবাজি বা এই সমস্ত জিনিস করতে যাইবে না, তাই না? তো এই জিনিসগুলো রাজনৈতিক দলের সদিচ্ছা থাকলেই কিন্তু সম্ভব। বাট রাজনৈতিক দলগুলো কি করে, যখন রাষ্ট্র ক্ষমতায় আসে তখন কি করে, যে রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রের যে সমস্ত ফাইন্যান্সিয়াল স্টেজগুলো, সেগুলো কি হয়, বিভিন্ন দলের বা মতের মানুষজনকে কিন্তু ডিস্ট্রিবিউট করা হয় যে তোমার এইটা ঘাট, তোমার এইটা মাঠ, তোমার এইটা অফিস, তোমার এইটা টেন্ডার। এই জিনিসগুলো কিন্তু তৈরি করে। যখন এটা তৈরি করে তখন 10 টাকার কাজ আপনার ওই 5 টাকায় করার চেষ্টা করে এবং 2 টাকা ওকে দেয়, অমুক নেতাকে 2 টাকা দেয়, 3 টাকা ওর কাছে রাখে। তো এই জিনিসটা হয় কি হয়, একটা দূরত্ব তৈরি হয়। তো এই জিনিসগুলো রাজনৈতিক দল বা যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছে, তারা যদি বর্তমানে ইয়াং সমাজের জন্য এরকম একটা সুষম রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারে, আমি মনে করি সামনের যে ভবিষ্যৎ, সামনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে, তারা এইভাবে সুন্দরভাবে তাদের নিজেদের দলের মধ্যে একটা গণতান্ত্রিক চর্চা এবং দলের মানুষের সুষম একটা কর্মবন্টন যদি তৈরি করতে পারে, তাহলে দলের মধ্যে বুর্জুয়া শ্রেণী তৈরি হবে না এবং সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে। আশা করব বিভিন্ন দলের যারা বড় নেতাকর্মী আছেন, নেতারা আছেন, তারা এই জিনিসটা সব থেকে বেশি মাথায় রাখবেন। এই জিনিসটা সব থেকে মাথায় রাখলে ইয়াং সমাজেরা রাজনীতির প্রতি, দলের প্রতি অ্যাট্রাকটিভ হবে এবং যখন ইয়াং সমাজেরা রাজনীতির প্রতি একটা সুন্দর পরিবেশ তৈরি আসবে, তখন একটা দেশ ডেভেলপ হবে। রাজনীতি ছাড়া, গণতন্ত্র ছাড়া একটা দেশ ডেভেলপ হওয়া সম্ভব না। সো রাজনীতিতে আমাদের ফিরতেই হবে আর রাজনীতিতে আমাদের আসতেই হবে। আর ইয়াং সমাজকে বড় দলগুলো যদি সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করে, তাহলে এটা হবে যুগ উপযোগী একটা সিদ্ধান্ত। আজকে এই কথাটাই ছিল, সরল কথা। আশা করি আগামীতে আরও ভালো কোনো কথা নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।